আমার হাজবেন্ড আতিক যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগনেন্সির 2 মাস চলছে, কিন্তু কেউ জানতো না যে আমি প্রেগনেন্ট। এমনকি আতিকও জানতো না। আজ সকালেই টেস্ট করে জানতে পারি আমি মা হতে চলেছি। ভেবেছিলাম আতিক অফিস থেকে বাসায় আসলেই তাকে আজকে সারপ্রাইজ দিব, কিন্তু আজ সে দ্বিতীয় বিয়ে করে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে তা আমি একটিবারও কল্পনা করতে পারিনি। দরজা খুলতেই আতিকের পাশে লাল শাড়ি পরিহিত একটা মেয়েকে দেখে আমার একটু অসুবিধা হলো না। এটা আতিকের বিবাহিত করা দ্বিতীয় স্ত্রী। তবুও আতিককে বোকার মতো প্রশ্ন করেছিলাম, কেই মেয়েটা? আতিক আমার কোনো প্রশ্নের জবাব না দিয়ে আমার সামনে দিয়ে দ্বিতীয় বিয়ে করা বউকে হাত ধরে নিয়ে উপরে আমাদের রুমে নিয়ে যায়। আমি দরজায় হেলান দিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তারপরও এক প্রকার নিজের চোখে সবকিছু দেখার পর সবকিছু বিশ্বাস করতে বাধ্য হলাম। একটু পর আমার সকল ভাবনার ঘোর কাটিয়ে আতিক একটা ব্যাগ নিয়ে সে কি যেন একটা কাগজ বের করতে শুরু করলো। আমার মনের মাঝে ডাক দিল, মনে হতে লাগলো এটা আবার ডিভোর্স পেপার না তো। আমার ভাবনার সকল ছেদ করে আতিক বলতে লাগলো, এটা ডিভোর্স পেপার, আমি স্বাক্ষর করেছি, দয়া করে তুমি স্বাক্ষর করে দাও, তারপর আমাকে মুক্তি দাও। ছলছল নয়নে আমি আতিতকে বারবার দেখছিলাম আর ভাবছিলাম এই মানুষটা আমাকে এভাবে পর করে দিতে পারলো কেমন করে। কি হলো, স্বাক্ষর না করে দাঁড়িয়ে আছো যে? কথাগুলো আমার দিকে ছুড়ে মারল আতিক। একটু পর আতিকের মা মানে আমার শাশুড়ি এসে বলতে লাগলো, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই যার, সে আর যাই হোক আমার ছেলের বউ হওয়ার কোনো অধিকার রাখে না। এই 5টা বছর তো দেখলাম, কিন্তু একটা বাচ্চাও জন্ম দিতে পারল না। শাশুড়ির হাজারো অপমান আর আতিকের অসহ্যমূলক কথা শুনে আতিকের হাত থেকে পেন আর পেপারটা নিয়ে স্বাক্ষর করে দিলাম। একটু পর দেখলাম সদরে নতুন বউকে গ্রহণ করে নিল আমার শাশুড়ি। একটুও দ্বিধা করল না। অশ্রু ভেজা নয়নে সেদিন শ্বশুর বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আসতে মন না চাইলেও এক প্রকার বাধ্য হয়ে চলে আসতে হয়েছিল। আর না এসেই বা কি করার ছিল? যে স্বামীর জন্য এত কিছু করলাম, আজ তো তার কাছেই আমি বোঝা হয়ে গেছি, শুধুমাত্র একটা বাচ্চা দিতে পারছিলাম না বলে। তবে আমার ভাগ্য কতটা নিষ্ঠুর, আজ আমি মা হতে পেরেও কাউকে কিছু বলতে পারলাম না। আর বলবই বা কি করে? আতিক আমাকে তা বলার সুযোগই তো দিল না। একটু পর একটা গাড়ি দেখে বাবার বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম। আচ্ছা, আগে ছোট্ট করে আমার পরিচয়টা দেওয়া যাক। আমি হলাম নুসরাত ফারিয়া, বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি যখন অনার্স 2য় বর্ষে পড়ি তখন আতিকের সাথে আমার পারিবারিকভাবে বিয়েটা হয়। কখনো বাবা মায়ের বিপক্ষে যাইনি। তবে বিয়ের আগে বাবা আমাকে জিজ্ঞেস করেছিল আমার কোনো ছেলেকে পছন্দ আছে কিনা। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে কখনো রিলেশন নামক জিনিসটা অনুভব করতে পারিনি। তাই বাবার পছন্দ করা আতিককে বিয়ে করি। বিয়ের 1-2 বছর পরও বাচ্চা না হওয়ার কারণে আমি আর আতিক সিদ্ধান্ত নেই আমরা ডাক্তারের কাছে যাব, আর কি সমস্যা তা জানব। আতিক প্রথমে না বললেও পরে আমার জোড়াজোড়িতে রাজি হয় ডাক্তারের কাছে যেতে। ডাক্তারের কাছে যাওয়ার পর সকল রকমের টেস্ট করে ডাক্তার জানায় আমাদের দুজনের ভেতর কোনো সমস্যা নেই। আল্লাহ যখন বাচ্চা দিবে তখন বাচ্চা হবে, আমাদের দুজনের ভেতরে কোনো প্রকার সমস্যা নেই। এই কথাগুলো যখন বাসায় এসে শাশুড়ি মাকে বলেছিলাম, তখন থেকে শাশুড়ি তার থেকে হাজারো রকমের কুটু কথা শুনিয়ে তার কানকে ঝালাফালা করে তুলে। এভাবে কেটে যায় আরও একটা বছর। এখন আতিকও আমার উপর রীতিমতো বিরক্তিকর হয়। অফিস থেকে প্রায় সময় অনেক রাত করে বাসায় ফিরে রাতে খেতে বললে আমাকে ধমক দেয়। আবার অনেক সময় অফিস শেষ করে সে বাসায়ও আসে না। আবার অন্যদিকে শাশুড়ি আমার উপর হাজারো টর্চার করতে থাকে। বিয়ের পর আতিকের হাতে পায়ে ধরে পড়াশোনাটা কন্টিনিউ করি। প্রথমে সে রাজি না হলেও পরে এক প্রকার আমার আকুতি মিনতি করার কারণে সুযোগ দিয়েছে। সারাদিন কাজ শেষ করার পর রাতে একটু পড়ার সুযোগ পেতাম, অতটুকুই করতাম। বিয়ের 5 বছর পূর্ণ হওয়ার পর আমার শাশুড়ি আতিককে দ্বিতীয় বিয়ে করার কথা বলে। আতিক প্রথম রাজি না হলেও আস্তে আস্তে সময়ের সাথে সাথে আতিকও বদলাতে থাকে। আমি তাকে প্রতিটা রাতে বুঝাতাম, আল্লাহ চাইলে আমাদের বাচ্চা হবে, আমরা তো জানি আমাদের ভেতরে কোনো প্রকার সমস্যা নেই। আমাদের দেশে অনেক পরিবারে এমন হয়, বিয়ের অনেক বছর পর বাচ্চা হয়, আমাদেরও একদিন বাচ্চা হবে, দেখে নিও। আমাদের দুজনেরই তো অনেক ইচ্ছে বাবা মা হওয়া। প্রতিটি ছেলে যেমন বাবা হওয়ার তীব্র ইচ্ছে, ঠিক তেমনি প্রতিটি নারী তো চায় মা হতে। 6 বছরের মাথায় আতিক আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করে ভেবেছিলাম কত বড় সারপ্রাইজ দিব তাকে আজকে। হয়তো এই সারপ্রাইজ শুনে সে পৃথিবীর সব থেকে ভাগ্যবান মনে করবে, কিন্তু সে আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করে এত বড় সারপ্রাইজ দিবে আমি তা একটিবারের জন্যও ভাবতে পারিনি। গাড়িতে বসে বাবার বাড়িতে যাচ্ছি আর আমার চোখ দিয়ে টপ টপ করে অশ্রুকণাগুলো গড়িয়ে পড়ছে। আমি শুধু বারবার নিজের পেটে হাত দিচ্ছি আর মনে মনে বলছি, আমার জীবন থাকতে আমি তোকে কিছু হতে দিব না, তোকে সঠিকভাবে মানুষ করে তুলব, আর কেউ জানতেও পারবে না এই সন্তানের বাবা আতিক। আমার পরিচয়ে আমি তোকে বড় করে তুলব। কথাগুলো ভাবতে ভাবতে বাস স্টেশনে চলে আসলাম। আপা,
বাস স্টেশনে চলে এসেছি, এবার নামুন। গাড়িওয়ালার কথা শুনে আমার সকল ভাবনার ছেদ ঘটল। গাড়িওয়ালার হাতে টাকা ধরিয়ে দিয়ে পাড়ি দিলাম বাবার বাড়ি। কয়েক কদম হাঁটার পর চিরচেনা বাবার বাড়ির গেটের সামনে হাজির হলাম। আমাকে দেখে দারোয়ান চাচা বলতে লাগলো, মা, তোমার এই হাল কেন? আর তুমি একা কেন? সাথে আতিক বাবাজি আসেনি? চাচার কোনো কথার জবাব না দিয়ে আমি চাচাকে জড়িয়ে ধরে কেঁদে দেই। চাচা আমার মনের অবস্থা বুঝতে পেরে আমাকে বুকে টেনে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একটু পর চাচা আমাকে ভেতরে নিয়ে যায়। মা আমাকে এমন অবস্থায় দেখে কান্না শুরু করে দেয়। তারপর একে একে সকল ঘটনা বলতে থাকি। নিজের রুমে মনমরা হয়ে বসে আছি। কলিং বেল বাজতেই বুঝতে পারলাম বাবা এসেছে। একটু পর মা দরজার খুলে দিল। কিরে মা, কখন আসলি? আর আতিক কোথায়? আমাকে আগে থেকে বলিসনি কেন তোরা আসবি? একে একে পুরো ঘটনা মা বলতে লাগলো। বাবা প্রথম আইনি ব্যবস্থা নিতে চাইলেও বাবাকে বললাম এসব করে কোনো লাভ হবে না। বাবাকে বললাম ভালোভাবে আইনগতভাবে আতিককে ডিভোর্স দেওয়ার জন্য, যাতে করে পরবর্তীতে আতিক বুঝতে পারে বাচ্চাটার প্রকৃত বাবা সে না। আবারও পড়াশোনাটা কন্টিনিউ করি প্রতিকূলতার মাঝেও। হাজারো কষ্ট বুকে নিয়ে আবারও শুরু করলাম স্বাধীনভাবে পড়াশোনা। ভার্সিটি যাচ্ছি অনেকদিন পর। আমাকে দেখে কিছু ছেলে বলতে লাগলো, এই দেখ, মেয়েটার ফিগার কত সুন্দর। এমন হাজারো কথা প্রতিনিয়ত মেয়েদের হজম করতে হয়, তাই কোনো প্রতিবাদ না করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। তখনই পিছন থেকে আমাকে একটা ছেলে ডাকতে লাগলো, এই যে শুনছেন? পিছনে ফিরতেই দেখতে পেলাম একজন সুদর্শন যুবক, দেখতে লম্বা, ফর্সা আর বড় চুলে আবৃত কপালের ঠিক নিচ বরাবর লম্বা নাকের ওপর এক বিন্দু তিলক, যা পুরো মুখটাকে সুন্দর করে তুলেছে, যার মায়াবী চোখে অগাধ খাদ, যা নিবিড় মায়াময়, যা দেখলে যে কেউ এক প্রকার চোখ ফেরাতে পারবে না, যাকে খোলাখুলিভাবে বলা হয় ক্রাশ খেতে বাধ্য হবে। আমি নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলাম, আমাকে বলছেন? আপনাকে ছাড়া কাকে বলছি? এখানে কি আপনি ছাড়া আর কেউ আছে? আমি আশেপাশে তাকিয়ে দেখলাম আমি আর ওই ছেলেগুলো ছাড়া আর কেউ নেই। আমি এবার চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, আর উনি আমার পাশে দাঁড়িয়ে কথাগুলো বলছে। ওনাকে দেখে মনে হচ্ছে মাফিয়া টিমের একজন লিডার ভাব। আমার সকল ঘোর কাটিয়ে উনি ধমক গলায় বলতে লাগলো, সুরেশ, ছেলেগুলোকে 2 মিনিটের ভেতরে আমার পায়ের সামনে এনে হাজির করো। ওনার এমন চিৎকার শুনে ভয়ে আমার গলা শুকিয়ে যাওয়ার মতো উপক্রম। একটু পর কয়েকজন মিলে আমাকে বলা খারাপ কথা ছেলে 4টাকে হাজির করল অনেকগুলো ছেলে ওনার সামনে। তোদের সাহস হয় কেমনে করে মিস্টার নীলের সামনে একটা মেয়েকে খারাপ কথা বলা? তোরা কি ভুলে গেছিস নীল বলে ভার্সিটির বড় ভাইকে? এর আগে অনেকবার শুনেছিলার মিস্টার নীল বলে একজন বড় ভাই আছে এই ভার্সিটির, যার কথা পুরো কলেজ উঠে আর বসে। আর উনি নাকি অন্যায় দেখলেই প্রতিবাদ করে, অন্যায় দেখলে উনি নাকি নিজের ভাইকেও ছাড়ে না। তবে জানা ছিল না উনিই সেই নীল চৌধুরী। ছেলেগুলো ওনার 2 পায়ে ধরে হাজারো আকুতি মিনতি করছে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই ওনার। ওনার শরীর থেকে অনবরত ঘাম ঝরছে, আর চোখগুলো রক্তজবার ফুলের ন্যায় ধারণ করেছে। বোঝা যাচ্ছে ওনার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, রাগে টকবক করছে ওনার ভেতরটা। ওয়েট, তোরা কি বলছিলি একটু আগে? ওয়াও, মেয়েটার দারুণ ফিগার। তোদের ঘরে কি মা বোন নেই? ধরে নে তোদের নিজের বোনের দিকে যদি কেউ এমন কোন নজরে তাকায় কিংবা বলে ওয়াও দারুণ ফিগার, তখনও তোদের নিশ্চয়ই ভালো লাগবে। তোদের মতো কিছু বকাটে ছেলেদের কারণে আমাদের পুরো ইয়াং জেনারেশনের ছেলেগুলোর বদনাম হচ্ছে, আমাদের পুরো পুরুষ জাতির অসম্মান হচ্ছে। ভাই আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের মাফ করে দিন। কথাগুলো ওনার পা ধরে বলছে ছেলেগুলো, আর এই দৃশ্য দেখছে পুরো ভার্সিটির ছেলে মেয়ে। সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে নীল চৌধুরীর এমন সাহসিকতার প্রতিবাদে। একটু পর নীল চৌধুরী বলল, এই তোরা কার সাথে ভুল করেছিস? ছেলেগুলো এবার বুঝতে পারল আমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া তাদের আর শেষ রক্ষা হবে না। আপু প্লিজ আমাদের মাফ করে দিন। আমি বললাম, আচ্ছা আপনারা আমার পা ছাড়ুন। একটু পর আমি ক্লাসের দিকে অগ্রসর হচ্ছি, আর মনে মনে ভাবছি বাংলাদেশে প্রতিটি ভার্সিটিতে কিংবা কলেজে যদি এমন একজন সৎ প্রতিবাদী আর সাহসী যুবক থাকত, তাহলে আমাদের মতো মেয়েরা কোনো জায়গায় অসম্মানিত আর ইভটাইজিংয়ের শিকার হতো না। দেখতে দেখতে পুরো 2টা মাস পার হয়ে গেল আমার। কি বন্ধুরা, চলবে তো? কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা রেখে যাও।